আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে চিত্রিত তন্ত্র মন্ত্র, দেবদেবী, ভূত পিশাচ, বিভিন্ন চরিত্র এবং ঘটনাবলী লেখক শুধুমাত্র কাব্যিক বাতাবরণ সৃষ্টির জন্যই উল্লেখ করেছেন। যদি কোনোভাবে বাস্তবের সাথে মিল থেকে থাকে তা সম্পূর্ণ কাকতালীয়। আমরা কোনো রকমভাবে অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করি না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক অভিক সরকারের ভোগ। মূর্তিটাকে দোকানে দেখেই ভারী পছন্দ হয়ে গেল অতীনের। কিন্তু তারপর মূর্তিটাকে খুঁটিয়ে দেখতে গিয়ে পার্ক স্ট্রিটের এই কিউরিওর দোকানে প্রায়ই আসে অতীন। মালিক সুবেশ আগরওয়ালের সঙ্গে গল্প গুজব করে কিছুক্ষণ, এটা ওটা নেড়ে চেড়ে দেখে, কিছু পছন্দ হলে ঘরে নিয়ে যায়। সুবেশের সঙ্গে মাত্র এই কয়েক বছরেই বেশ একটা বন্ধুত্ব হয়ে গেছে অতীনের। দুজনেই ব্যাচেলার, বয়সও কাছাকাছি, 31 আর 33। তার ওপর সুবেশ আগরওয়াল নামেই মারোয়ারি, 5 পুরুষের বাস কলকাতা শহরে। চট করে দেখলে বা কথা বললে মনে হয় মানিকতলার গলি থেকে বগলে ব্যাগ নিয়ে বার হয়ে পান চিবোতে চিবোতে গিলেন্ডার হাউসে কেরানিগিরি করতে যাওয়া বাঙালি বাবুটি বুঝি। অতীনের সঙ্গে সুবেশের এই হৃদ্যতা দোকানদার আর খদ্দেরের সাধারণ আলাপচারিতার থেকে অনেক বেশি। ধার বাকি তো আছেই। সময় সুযোগ বুঝে ফ্রিস্কুল স্ট্রিটের ডান্স বারে বসে মদ্যপান, শনিবার দেখে মাঝে মধ্যে রেস কোর্সে ঢু মারা, সবই চলে। সুবেশের আরও দুটি সদ্গুণ হচ্ছে, 1, টাকার জন্যে অতীনকে মোটেও তাগাদা দেয় না, আর 2, 4 পেগের পর লোকটা ভারী উদার হয়ে পড়ে, কিছুতেই অতীনকে পয়সা দিতে দেয় না। আজ অক্টোবর মাসের শেষ শনিবার, অফিস ফেরতা আজও এসেছিল অতীন। টুকটাক গল্প করে তারপর মেট্রো ধরে নেতাজি নগরের বাসায় ফিরে যাবে, এই ছিল প্ল্যান। এমনিতেও অতীন অকৃতদার, তার ওপর প্রথম যৌবনেই মা বাবা দেহ রাখেন। তার বাড়ি যাবার তেমন তাড়া থাকে না। বুড়ি কাজের লোক পুষ্পদি ছাড়া অতীনের 3 কুলে কেউ নেইও। পুষ্পরানী এ বাড়িতে সর্বক্ষণের কাজের লোক হয়ে আসেন যখন অতীন জন্মায়। সেই থেকে রয়ে গেছেন ভদ্রমহিলা সার্বজনীন পুষ্পদি হয়ে। এই বুড়ি ছাড়া অতীনের 3 কুলে আর কেউ নেই। ফলে যখন খুশি বাড়ি ফেরার এই স্বাধীনতাটা খুব আয়েশ করেই উপভোগ করে অতীন। বাপ মা একটা 2 তলা বাড়ি আর মোটা ব্যাংক ব্যালেন্স রেখেই দেহ রেখেছেন। টাকার খুব একটা টানাটানি অতীনের নেই। সে নিজেও একটা FMCG কোম্পানির ট্রেড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। মাইনে খারাপ নয়, তার ওপর ইনসেন্টিভ তো আছেই। তার স্বভাব চরিত্র ভালো, পাড়াপড়শিরা তাকে ভালোবাসেন। রাস্তায় দেখা হলে খোঁজ নেন। বার্সেলোনা, পলিটিক্স, ইস্টবেঙ্গল, সিনেমা এসব নিয়ে অতীন সুখেই আছে। অতীনের শখ বলতে শুধু একটাই, অ্যান্টিক কিউরিও কেনা। তার মাসিক হাত খরচের বেশিটাই চলে যায় টুকটাক পুরনো জিনিস কিনতে। অবশ্য খুব বেশি দামি কিছু না, এই একটা টেবিল ঘড়ি কি পুরনো আফ্রিকান মুখোশ, এই আর কি। আজকাল আবার ঝুঁকেছে মূর্তি কেনার দিকে। ঘরের একটা কোণ ফাঁকা আছে, তককে তককে আছে ভালো দাওতে একটা মূর্তি পেলে কিনে টেবিলের ওপর সাজিয়ে রাখবে। তাই মূর্তিটাকে দোকানে দেখেই ভারী পছন্দ হয়ে গেল অতীনের। 3 ফুট মতন লম্বা, পিতলের তৈরি দেবী মূর্তি। সারা মূর্তিটা সব জেটে নীল রঙের। মুকুট ও অন্যান্য অলঙ্কারের ডিজাইন দেখে মনে হয় তিব্বতীয় বৌদ্ধ মূর্তি। আর একটু ভালো করে দেখবে বলে মূর্তির কাছে গিয়ে হাঁটু মুড়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে দেখতে লাগলো অতীন। দেবী মূর্তিই বটে, পদ্মের ওপর বসে আছেন দেবী।
ডান পা নিচে নামানো, বাঁ পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর ভাঁজে ঢোকানো। দেবীর 4টি হাত, নিচের বাঁ হাতে বীণা ধরে আছেন, ডান হাতে অভয় মুদ্রা। বৌদ্ধদের মধ্যে সরস্বতী পুজোর প্রচলন ছিল নাকি? ধন্দে পড়ে গেল অতীন। আস্তে আস্তে চোখ দুটো ওপরে তুলল অতীন, আর ওপরের হাত দুটোর দিকে নজর পড়তেই থমকে গেল। ওপরে ডান হাতে খড়গ আর বাঁ হাতে নরকরটি। আজ অবধি এমন অদ্ভুত কম্বিনেশনের মূর্তি একটিও দেখেনি অতীন। একই সঙ্গে খড়গ, করটি আর বীণা। দেবীর মুখে স্তিমিত প্রসন্ন হাসি, নেশাতুর নয়ন আর অত্যন্ত আবেদনময়ী শরীর। সারা মূর্তি জুড়ে আঁটোসাঁটো যৌনতা ফেটে পড়ছে যেন। পিনোন্নত স্তনযুগল, তার ওপর চওড়া কাপড়ের পট্টি বাঁধা আছে কাঁচুলি হিসেবে। যদিও এই মদনমত্ত যৌবন দুটিকে আটকে রাখা তার সাধ্য নয়। সরু কোমর একটা কোটিবন্ধনী দিয়ে আবৃত, একটি স্নিগ্ধ রম্যশ্রী সমগ্র মূর্তি জুড়ে লেগে আছে। শান্ত শৃঙ্গার রসের এমন গ্রেসফুল প্রকাশ আর দেখেনি অতীন। সে আরও মুগ্ধ হল মূর্তিকারের হাতের কারুকার্য দেখে। নাভি থেকে স্তনযুগলের মাঝ অবধি যে লোমরাজি উঠে এসেছে, সেটিও পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠেছে মূর্তির মধ্যে। এমন সূক্ষ্ম হাতের কাজ অতীন শেষ কবে দেখেছে নিজেই মনে করতে পারল না। বাহ, সুন্দর তো। তৃপ্ত মুখে উঠে দাঁড়ালো অতীন। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূর্তিটি বিলক্ষণ পছন্দ হয়েছে তার। মোবাইল পকেটে ঢুকিয়ে গলা তোলে সে। বাবা সুবেশ, কিরাম দাম রেখেছিস এইটার? দেখিস গলা কাটিস না কিন্তু ভাই, হ্যাঁ? সুবেশ খিচিয়ে ওঠে। হ্যাঁ রে শালা, তোর গলা কেটে তো হেভি পয়সা পাবো কি না চিপুসকাহিকা। শালা নিবি তো একটা কাঁথা কি ভাঙা ঘড়ি, তার জন্যে আবার দৌড়াদৌড়ি কিসের? হ্যাঁ দেখ ভাই, পরিষ্কার বলে দিচ্ছি, ভালো মাল দেখলে কিন্তু ছাড়াছাড়ি নেই। যেমন গুড় ঢালবে তেমন। বলতে বলতে এদিকেই এগিয়ে আসছিল সুবেশ। হঠাৎ করে মূর্তিটার দিকে চোখ পড়তে থমকে যায়। ও ইয়ে, মানে এইটাই পছন্দ হলো নাকি তোর? হ্যাঁ, আপত্তি আছে তোর? হাসতে হাসতেই বলে অতীন, কিন্তু পরক্ষণেই সুবেশের মুখ দেখে একটু সিরিয়াস হয়ে পড়ে। কি রে, কি হলো রে? গম্ভীর হয়ে গেলি কেন? এনিথিং রং উইথ দ্যাট স্ট্যাচু? সুবেশ কিছু কথা না বলে পকেট থেকে একটা গোল্ড ফ্লেক কিং সাইজ বার করে অতীনকে দেয়, নিজেও একটা বার করে। তারপর তার ফিল্টারের দিকটা অন্যমনস্কের মতন দোকানের কাউন্টারের ওপর ঠুকতে থাকে। সিগারেটটা ধরাতে ধরাতে সরু চাউনিতে সুবেশকে একবার মেপে নেয় অতীন। যথেষ্ট প্র্যাকটিক্যাল চালু জিনিস এই সুবেশ আগারওয়াল। এসব নাটক করে দাম বাড়াচ্ছে না তো? মূর্তিটা তুই এমনি নিয়ে যা। আসলে ওটা আমি কিনিনি, একজন দিয়ে দিয়েছে বুঝলি। এমনি দিয়েছে ফ্রিতে, 1 পয়সাও নেয়নি। শালা কিসের কার মূর্তি আমি নিজেও জানি না। ভাবলাম একবার প্রফেসর বিনয় ভট্টাচার্যর কাছে নিয়ে যাই। তিব্বতী মূর্তি টুর্তির লাইনে উনিই অথেন্টিক কিনা। তারপর তো খোঁজ নিতে গিয়ে শুনি উনি অনেক দিন আগেই অফ হয়ে গেছেন। এখন ভাবছি কার কাছে যাই, ভালো করে না জেনে শালা দামও হাঁকতে। বড্ড বাজে বকিস তুই সুবেশ। ধমক দেয় অতীন। মালটা পেলি কি করে আগে সেইটা বল। ও হ্যাঁ, দাঁড়া বলছি। বলে সিগারেটটা ধরিয়ে
একটা সুখ টান দেয় সুবেশ। তারপর শুরু করে, লাস্ট উইকে বুঝলি বামুনগাছি গেছি, চিনিস তো, দমদম ক্যান্টনমেন্ট লাইনে। খবর ছিল এক পুরনো জমিদার বাড়ি ভাঙা পড়ছে। পুরনো মানে প্রায় 600 বছরের পুরনো স্ট্রাকচার। প্রতি 100-150 বছর অন্তর অন্তর রিমডেলিং আর সারাই করে জমিদার ফ্যামিলি ওখানেই আছে 600 বছর ধরে। লাস্ট মেজর রিস্ট্রাকচারিং নাকি সিপাহী বিদ্রোহের পরের বছর হয়, প্রায় 170 বছর আগে। বাড়ির তখনকার মালিক নাকি নুনের আর কাটা কাপড়ের ট্রেডিং করে প্রচুর পয়সা কামায়, প্রচুর মানে প্রচুর। পরের 7 জেনারেশন বসে খেতে পারে এমন। আশ্চর্যের ব্যাপার এই যে আর 5টা বাঙালি জমিদার বাড়ির মতন এদের মধ্যে কোনো শরিকি বিবাদ দেখা দেয়নি। যার আলাদা হবার কথা নির্বিবাদে নিজের পাওনাটা নিয়ে চুপচাপ কেটে পড়েছে। নো মামলা মোকদ্দমা, নো হাঙ্গামা। তা প্রেজেন্ট জেনারেশনের যিনি মালিক নারায়ণ চক্রবর্তী, তার এক ছেলে এক মেয়ে। মেয়ে থাকে ইউএসএতে, ছেলে সফটওয়্যারে আছে, হেভি উঁচু পোস্ট আর সেই রকম মাইনে। সাউথ সিটিতে 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বুঝলি। 2 ভাই বোনে হেভি ভাব মাইরি, না দেখলে বিশ্বাস হয় না শালা। আমাদের ফ্যামিলিতে তো ভাবাই যায় না। সে যাগে, তা এই চক্রবর্তী মশাই তো গত মাসে পটল তুলেছেন। ইউএস থেকে মেয়ে জামাই, কলকাতা থেকে ছেলে বউ, 2 পক্ষের এক গাদা বাচ্চা কাচ্চা মিলে এসে হাজির। প্রচুর খরচাপাতি করে আশেপাশের 10 গ্রামের লোক খাইয়ে তারা চক্রবর্তী ফ্যামিলির নাম রাখলো। তারপরেই তো চিত্তির, অত বড় প্রপার্টি দেখবে কে? 2 দিনে পার্টির পেটে যাওয়া তো নিশ্চিত। তা ছেলে আর জামাই দুজনেই বুদ্ধি করে বামুনগাছি আসার আগেই দালাল লাগিয়ে এসেছিল। খাঁটি ঘি দুধ খাওয়া ব্রেন ভাই, তোর আমার মতন নাকি? তা শ্রাদ্ধ শান্তি শেষ, দালাল তো খুবই চটপটে লোক, কেনার লোক এনে হাজির। 2 দিনের মধ্যে সই সাবুদও শেষ। শোনা যায় কোটি টাকার কাছাকাছি ডিল। গ্রামের হাওয়া তাই নিয়ে দেখলাম খুব গরম। তা এই যে দালাল, বুঝলি, আমারই জাত ভাই, নাম রাজকমল গিলরা। সেই আমাকে নিয়ে যায় জমিদার বাড়িতে। তোকে তো আর বলতে হবে না, বেঙ্গলের এইসব পুরনো জমিদার বাড়ি এক একটা অ্যান্টিক আর কিউরিও ডিপো। পুরনো বই থেকে শুরু করে ঝাড় লণ্ঠন, ওয়াল ক্লক, পেন্টিং, সাজবাতি, এমনকি রাইটিং ডেস্ক আর থালা বাসন অবধি। তা আমিও দালালের দেশওয়ালি ভাই হবার সুবাদে বেশ কিছু ভালো জিনিস বেশ সস্তা দরেই পেয়ে গেলাম, বুঝলি। তারপর টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে আসছি। এমন সময় ওদের যে পুজো করার ব্রাহ্মণ ভদ্রলোক, তিনি এসে এইটা আমার সামনে রাখলেন। বললেন, এইটা নিয়ে যান, পয়সা দিতে হবে না। এতটা বলে একটু থামল সুবেশ। অতীন বলে উঠল, সে কি রে, ওদের জিনিস প্রদমশাই এসে বিলিয়ে দিলেন? ওরা কিছু বলল না? ভ্রুকুচকে কি যেন ভাবল সুবেশ, তারপর বলল, যেটা বুঝলাম, এই পূজারী ব্রাহ্মণটি অনেক দিন ধরে এই জমিদার বাড়ির সঙ্গে যুক্ত। খুব সম্ভবত জেনারেশন ধরে এরা পুজো করে এসেছে। বুঝিসই তো, এইসব জায়গায় একটা জোর এসেই যায়। জামাই বোধহয় একবার বলতে গেছিল যে অমন অ্যান্টিক মূর্তি ফ্রিতে দিয়ে দেওয়াটা ঠিক কি না। মেয়ে তো দাবড়েই থামিয়ে দিল, বলে জেঠু যা করছে নিশ্চয়ই ভালোর জন্যই করছেন। বুঝলাম এই ব্রাহ্মণ ভদ্রলোকটিকে ওরা খুব রেসপেক্ট দেয়। আবার থামল সুবেশ। সেই সুযোগে সিগারেটের শেষ টানটা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে অতীন বলল, তা ফকটে পেয়েছিস ভালো কথা। এখন কথা হচ্ছে, নিশ্চয়ই এটা পুজো করা হতো না, কারণ পুজো করা মূর্তি কেউ বিক্রি করে না, কাউকে এইভাবে দেয়ও না। দিলে মন্দিরে দেয় বা কারোর বাড়িতে দেয়, যাতে পুজোটা চালু থাকে, তাই না? তা এই অ্যান্টিক জিনিসটা তোকে এমন ফ্রিতে বিলিয়ে দেওয়ার কারণটা জিজ্ঞাসা করিসনি? বেশ খানিকক্ষণ ভ্রুকুচকে কি যেন ভাবল সুবেশ।
একটা কথা কি মনে হলো জানিস, হয়তো মনের ভুলই হবে, বাকি কাজের লোকজনকে দেখলাম মূর্তিটাকে এড়িয়ে চলতে। ইনফ্যাক্ট বাড়ির লোকজনকেও দেখলাম মূর্তিটার প্রতি একটা ভয় বা দূরে রাখার প্রবণতা আছে। পুরুত মশাই ছাড়া কেউ ছোঁয়নি ওটা। উনি এসে রাখলেন, আমিও তুলে নিয়ে এলাম। যখন নিয়ে আসছি ঠাকুর মশাইকে দেখলাম বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়তে, কি জানি। নিয়ে আসার সময় একটু অস্বস্তি হচ্ছিল আমার, বুঝলি। 2 মিনিট কি একটা ভাবলো অতীন, তারপর বলল, আসলে একটু বিটকেল দেখতে তো, তাই বোধ হয়। গ্রামের দিকের লোকজন সব এমনিতেই সুপার স্টেশনের ডিপো। তুই আমাকে দে তো, আমি নিয়েই যাই। পয়সা করি না হয় তুই যেটা বলবি সেই রকমই দিয়ে দেবো ক্ষণ পরে, কেমন? হেসে ফেলল সুবেশ। আরে তুই নিয়ে যা তো, তোর সঙ্গে কি টাকার সম্পর্ক নাকি রে আমার? যখন যা মনে হয় দিস, তবে সাবধানে রাখিস ভাই। আমারই একটু কেমন কেমন লাগে মূর্তিটার দিকে তাকালে। এবার অতীনও হেসে ফেলে। এই বয়সে তোর কি বিমতি ধরল সুবেশ? দিস ইজ জাস্ট আ স্ট্যাচু ইয়ার। সুবেশ একটু সিরিয়াস হয়ে যায়। তবুও তুই একটু নিজের পুরুত ঠাকুরকে দেখিয়ে নিস, বুঝলি। এই এই জাস্ট মনে পড়ে গেল একটা ইম্পর্ট্যান্ট কথা। ওদের ওই পূজারী ব্রাহ্মণ ভদ্রলোক কিন্তু সাধারণ অংবংচং আওড়ানো পুরুত নয়। এটা আসার সময় আমার কাজিন রাজকমল বলেছিল। উনি কিন্তু ওদিককার একজন বিশিষ্ট বুঝলি। শুধু উনি কেন, ওনার বাপ দাদা, মানে ফ্যামিলি ট্রেডিশন অনুযায়ী ওনারা খুব বিখ্যাত। ইয়েটা আবার কি? অত্যন্ত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে অতীন। কাছে এসে কাউন্টারের ওপর মুখ নামিয়ে খুব গোপন খবর দেবার ভঙ্গিতে ফিসফিস করে বলে সুবেশ, তান্ত্রিক, ওনারা ওদিককার খুবই বিখ্যাত তান্ত্রিক, বুঝলি। পরের দিন সকালে ভবেশবাবু অভ্যেস মতন 1 কাপ চা খেতে এসে ঘরের কোণে রাখা মূর্তিটাকে দেখে ভ্রু কুঁচকে ফেললেন। এটা আবার কোত্থেকে জোটালে অতীন? ভবেশ ভট্টাচার্য, অতীনের বাবা অজয় মুখুজ্জের বাল্যবন্ধু, প্রায় ঘুনসি পড়ার সময়কার ইয়ারকি। সেই থেকে ভদ্রলোক অতীনের বাড়ির একজন হয়ে গেছেন। ইতিহাসের প্রফেসর ছিলেন, সদ্য রিটায়ার করেছেন। অকৃতদার গোঁড়া ব্রাহ্মণ এই ভদ্রলোকের একমাত্র নেশা বই। অতীনের মা একে খুবই শ্রদ্ধার চোখে দেখতেন, দাদা বলে ডাকতেন ও মান্য করতেন। তবে এ বাড়িতে এর সবচেয়ে বড় পরিচিতি হচ্ছে যে ইনি অতীনের ঠাকুরদা, বিখ্যাত ইতিহাসবিদ আশুতোষ মুখার্জির প্রিয়তম শিষ্য। দরিদ্র উদ্বাস্তু পরিবারের এই অত্যন্ত মেধাবী ছাত্রটিকে আশুতোষবাবু প্রায় বুকে তুলে মানুষ করেছেন। শোনা যায় এককালে কিশোর ভবেশের খাওয়া পড়ার খরচাও আশুতোষবাবু নিজের পকেট থেকে দিতেন। ভবেশবাবু অবশ্য নিরাশ করেননি শিক্ষাগুরুকে। বিএ এমএ দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এলাকার মুখোজ্জ্বল করেছেন। আধা খ্যাপাটে আজীবন ব্যাচেলার এই ইতিহাসের প্রফেসরটি এলাকাতে যুগপৎ ভীতি ও সম্মানের উদ্রেক করে থাকেন। তবে মুখুজ্জে পরিবারের প্রতি এর আজন্ম লালিত টান আজও যায়নি। রোজ সকালে আসেন, 1 কাপ চা খান, অতীনের কুশলমঙ্গল জিজ্ঞেস করেন, তারপর পাড়ার লাইব্রেরিতে গিয়ে বসেন। এর জন্যেই অতীনের মনে হয় মাথার ওপর একটা ছাদ এখনও যেতে যেতেও যায়নি। ভবেশবাবু যখন প্রশ্নটা করেন তখন অতীন স্নান করে এসে তোয়ালে দিয়ে মাথা ঘষছিল। হাসি মুখে বলে, মূর্তিটা ভালো না কাকু? সুভাষের দোকান থেকে কাল নিয়ে এলাম। আরে আমার ওই বন্ধু যার কিউরিয়ারের দোকান আছে, আপনি ওকে দেখেছেন বেশ কয়েকবার। ভবেশবাবু মূর্তিটাকে দেখছিলেন, চোখ না সরিয়েই জিজ্ঞাসা করলেন, কত পড়ল?
অতীন হেসে ফেলে। এখন এমনিতেই দিয়েছে, পরে পয়সা নেবে যদিও। কি করে মূর্তিটা পেল সেটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং গল্প, শুনবেন নাকি? জবাবে হ্যাঁ সূচক মাথা নাড়েন ভবেশবাবু। অতীনও বেশ গুছিয়ে পুরো ঘটনাটি বিবৃত করেন। ততক্ষণে চায়ের তলানিটুকু অবধি খেয়ে মূর্তির কাছে গিয়ে অত্যন্ত অভিনিবেশ সহকারে হাঁটু গেড়ে বসেছেন ভবেশবাবু। খানিকক্ষণ বাদে উঠে এসে নিজের চেয়ারে গম্ভীর মুখে বসে, তারপর বললেন, দেখো অতীন, যতটুকু বুঝলাম এই মূর্তি কোনো সাধারণ দেবী মূর্তি নয়। সম্ভবত ইনি কোনো তান্ত্রিক মতের দেবী। স্যার, মানে তোমার দাদু তন্ত্রমন্ত্র নিয়েও যথেষ্ট উৎসাহী ছিলেন, জানো নিশ্চয়ই। তোমার বাবা অবশ্য কমিউনিস্ট হয়ে গিয়ে এসব আর বিশ্বাস করতো না। স্যার আমাকেও কিছু কিছু শিখিয়েছেন, যদিও সেসব আমার বিশেষ মনে নেই। তবে বলে জানলা দিয়ে আকাশের দিকে চেয়ে একটু অন্যমনস্কই হয়ে গেলেন ভবেশবাবু। তারপর খেই ফিরে পেয়ে বললেন, যতদূর মনে হচ্ছে বুঝলে, এটা তিব্বতের জিনিস, 13th সেঞ্চুরির বা আশেপাশের। তখন ভারতে ইসলামিক আক্রমণ শুরু হয়েছে, তার চাপে বৌদ্ধরা বেশ কোণঠাসা। বৌদ্ধ গুরুরা যাবতীয় পুঁথিপত্র নিয়ে পালালেন তিব্বতে। তিব্বতী বুদ্ধ ধর্ম বা বজ্রযান শাখা নতুন ইন্ধন পেয়ে আরও উজ্জীবিত হয়ে উঠল। এটা ওই সময়েরই, কারণ এর মধ্যে কিছু হিন্দু ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি। তার আগেকার বজ্রযান মূর্তিতে এত হিন্দু ইনফ্লুয়েন্স এটা ওই 13th বা 14th সেঞ্চুরিরই জিনিসে, কিন্তু ইনফ্লুয়েন্সটা কি সেটাই ধরতে পারছি না। বেশ চিন্তিত দেখায় ভবেশবাবুকে। একটা টি শার্ট গলাতে গলাতে কৌতূহলী গলায় প্রশ্ন করে অতীন, বজ্রযান বলতে? ইতিহাসের প্রাক্তন অধ্যাপক দৃশ্যতই ভারী খুশি হয়ে ওঠেন। বলি, বুদ্ধ ধর্মের ইতিহাসটা মনে আছে তো? 4th সেঞ্চুরি বিসিতেই বৌদ্ধ ধর্ম দুটো ভাগ হয়ে গেল, হিনযান আর মহাযান। অনেকে আবার একে হিনযান না বলে থেরবাদী বুদ্ধিজম বলেন, যদিও দুটো আলাদা, বুঝলে। তা বৌদ্ধ ধর্ম তো তারপর এশিয়াতে ছড়িয়ে পড়তে লাগলো। যখন ধরো 3rd বা 4th সেঞ্চুরিতে বৌদ্ধ ধর্ম তিব্বতে প্রবেশ করলো, তখন তার সঙ্গে স্থানীয় বা বন উপজাতির সামানিস্ট ধর্মগুরুদের সঙ্গে লাগলো লড়াই। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে তরাই, উত্তর বিহার, উত্তর বেঙ্গল, সিকিম ইত্যাদি জায়গায় প্রচলিত বিভিন্ন তান্ত্রিক রিচুয়ালস আত্মীকরণ করে তিব্বতে মহাযানের নতুন রূপ হয়, নাম হয় বজ্রযান। এই বুদ্ধ মত কিন্তু সম্পূর্ণভাবে তান্ত্রিক বৌদ্ধ মত। বিচিত্র সব দেবদেবীর পূজা, মুদ্রা, মন্ত্র ও মণ্ডল নিয়ে নানা গোপন রিচুয়ালস, এই হলো এদের মুখ্য ধর্মাচরণ। বজ্র অর্থে কিন্তু এখানে ডায়মন্ড বা হিরে, ভাবার্থে ঈশ্বর প্রাপ্তির পক্ষে সবচেয়ে উজ্জ্বল এবং শক্তপোক্ত যান বা বাহন। ওদের ভাষায় বলে দোড়জে। বজ্রযান যাকে বলে সত্যিকারের স্টেট রিলিজিয়ন হয়ে ওঠে 650 নাগাদ। তিব্বতের 33তম রাজা সংসেনগাম্পোর সময়, যিনি 2 জন বৌদ্ধ প্রিন্সেসকে বিয়ে করেন, একজন চায়নার, একজন নেপালের। এরপর 817 নাগাদ তিব্বতে আসেন তিব্বতীয় বুদ্ধিজমের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র
গুরু পদ্ম সম্ভব। ওরা বলে গুরু রিনপোচে। তান্ত্রিক বুদ্ধিজম নেভার হ্যাড টু লুক ব্যাক ফ্রম দেন। বাংলা আর বিহারে তখন পাল রাজাদের আমল। মন্ত্রমুগ্ধের মতন শুনছিল অতীন। ভবেশবাবু থামলে বলে উঠল, আরে অতীশ দীপঙ্কর বলে আরও একজন যেন গিয়েছিল না? মোটা চশমার উপর দিয়ে ভবেশবাবু খানিকক্ষণ স্থির দৃষ্টিতে অতীনকে নিরীক্ষণ করেন, তারপর রুমাল বের করে কপালের ঘাম মোছেন। অতীশ দীপঙ্করকে কি একজন বলছো অতীন? আমাদের বাঙালিদের দুর্ভাগ্য, আমরা পৃথিবীর খবর রেখে বিশ্ব নাগরিক সাজতে ভালোবাসি, কিন্তু নিজেদের ইতিহাস জানি না, বা জানলেও বলতে লজ্জা পাই। বলি, বাঙালিদের মধ্যে অমন মেধা সম্পন্ন ধীশক্তির লোক খুব কমই জন্মেছেন, সেটা জানো কি? হ্যাঁ, উনিও তিব্বতে যান ধর্মপ্রচার করতে, খুব সম্ভবত 1042 সাল নাগাদ। অতীন একটু মিয়ে গেছিল, ঘাড় চুলকোতে চুলকোতে বলে, তা এর সঙ্গে মূর্তির সম্পর্ক? ভবেশবাবু একটু গম্ভীর হয়ে যান। তান্ত্রিক বুদ্ধিজম বিশাল শাস্ত্র হে। উড্ডিয়ান, কামাখ্যা, শ্রীহট্ট অর্থাৎ সিলেট ও পূর্ণগিরি, এই 5টি হচ্ছে তান্ত্রিক বুদ্ধিজমের সবচেয়ে রেসপেক্টেড প্লেস। এই মতে তথাগত বুদ্ধের অবদান যতটা, ততটাই অবদান বাংলার তন্ত্র সাধনার ঐতিহ্যের। বাংলার মাতৃ সাধনা কেন্দ্রিক তন্ত্রাচারে যেমন অনেক ভয়ানক ও শক্তিশালী দেবদেবীর নাম শুনেছ, এখানেও একই ব্যাপার। এই মতে আদিবুদ্ধের 5টি ধ্যান মূর্তি আছে: বৈরোচন, রত্নসম্ভব, অমিতাভ, অমোঘ সিদ্ধি এবং অক্ষোভ্য। এদের প্রত্যেকের আবার বিভিন্ন মন্ত্রপদ, মুদ্রা, বাহন এবং প্রতীক চিহ্ন আছে। আর বিভিন্ন মূর্তির জন্য আছেন বিভিন্ন শক্তি, মানে দেবীরা। এদের অনেকেই খুব রাগী এবং ভয়ঙ্কর, যেমন বজ্রবাড়াই, হেড়ুক বা তার বিভিন্ন রূপ, যেমন বুদ্ধকপাল, সম্বর, এছাড়া জমারি, বজ্রচর্চিকা ইত্যাদি। খেয়াল করলে দেখা যায় হিন্দুতন্ত্রের সঙ্গে এই সব দেবদেবীর কোথাও একটা যোগসূত্র আছেই। অনেক তন্ত্রের নামও একই, যেমন ধরো ভূত ডামর। অনেক দেবদেবীর নামও সেম, যেমন মহামায়া। কোনো কোনো জায়গায় নাম এক না হলেও মূর্তি এক, যেমন দেবী বজ্রযোগিনীর বর্ণনা একেবারে দেবী ছিন্নমস্তার সঙ্গে হুবহু মিলে যায়। এতটা বলে থেমে যান ভবেশবাবু, তারপর উঠে দাঁড়ান। কিন্তু এই মূর্তিটা স্পেশাল হে, কোন ক্যাটাগরিতে ফেলবো বুঝতে পারছি না। দাঁড়াও বাবু, একটু পড়াশোনা করে নি, কোথায় যে রেফারেন্স পাবো। বলতে বলতে দরজার দিকে এগিয়ে যান বৃদ্ধ প্রফেসর। তদ্দিন আর বিশেষ নাড়াঘাটা করো না বাপু, কোথাও একটা ক্যাচ আছে বুঝলে। অদ্ভুত দেবী মূর্তি দোকানদার তোমাকে এমনি দিয়ে দিল, তাকে আবার পুরনো জমিদার বাড়ির তান্ত্রিক পুরোহিত এমনিতেই দিয়েছে। না হে, কিছু তো একটা। সেদিন রাতেই অতীন স্বপ্নে দেখল এক দেবী মূর্তি। অসাধারণ অপরূপা এক দেবী অতীনের মাথায় হাত বুলিয়ে বলছেন, অতীন, অতীন, আমাকে এভাবে রেখো না অতীন। যখন ঘরে এনেছো তখন আমার পূজা করো অতীন, তোমার কল্যাণ হবে। পরপর 3 রাত
ঠিক একই স্বপ্ন দেখল অতীন। কয়েকদিন বাইরে গেছিলেন ভবেশবাবু একটা সেমিনারে যোগ দিতে। যেদিন ফিরলেন সেই দিন সন্ধে নাগাদ অতীনের বাড়িতে ঢুকেই থমকে দাঁড়ালেন ভবেশবাবু। বাইরের বসার ঘর থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে যে অতীনের স্টাডি রুমের একটা দিক সাফসুত্র করে সেখানে একটা কাঠের জলচৌকি রাখা, তার ওপর লাল চেলি বিছিয়ে সেই দেবী মূর্তি, গলায় রক্ত জবার মালা, ধূপ আর ধুনোর গন্ধ এত দূর থেকেও পাওয়া যাচ্ছে। অতীন অফিস থেকে ফিরে স্নান করে এদিকেই আসছিল। ভবেশবাবুকে দেখে একটু সংকুচিতই হয়ে পড়ে। চেয়ার এগিয়ে দিয়ে বলে, আসুন কাকু, বসুন। বলেই পুষ্পদির উদ্দেশ্যে হাঁক পাড়ে চা দিয়ে যাবার জন্যে। ভবেশবাবু নির্দিষ্ট চেয়ারটিতে বসেন। অতীনের পরনের লাল লুঙ্গিটা লক্ষ্য করেন। তারপর তীক্ষ্ণ চোখে অতীনকে জিজ্ঞেস করেন, তুমি চা খাবে না? অতীন একটু বিব্রত হাসি হেসে বলে, না কাকু, আমি একেবারে পুজো দিয়ে খাবো। ভবেশবাবু অত্যন্ত বিস্মিত হন। সে কি হে, পুজো দিয়ে খাবে মানে? তোমার আবার ধম্মে কম্মে মতি হলো কবে থেকে? তুমি কলেজে এসএফআই করতে না? তুমি ফার্স্ট ইয়ারে পড়ার সময় পৈতে দিয়ে জুতোর ফিতে বানিয়েছিলে না? তা হঠাৎ এখন আবার এদিকে? অতীন খানিকক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর স্বপ্নাদেশের পুরো কথাটা খুলে বলে ভবেশবাবুকে। ভবেশবাবু ভ্রু কুঁচকে তাকিয়ে থাকেন অতীনের দিকে। তারপর বলেন, দেখো অতীন, আমি একটু প্রাচীনপন্থী লোক, জানোই তো। এই নিয়ে তোমার বাবার সঙ্গে আমার কম ঝামেলা লাগতো না। আমি স্বপ্নাদেশ মানি বলবো না, তবে এখনও যে অনেক কিছুই যুক্তি দিয়ে এক্সপ্লেন করা যায় না সেটা মানি। বামুনের ছেলে পুজো আচ্ছায় মতি হয়েছে, সে ভালোই, আমি তোমাকে আটকাবো না। তবে কি কাকাবাবু? তোমার মতো বামপন্থী রাজনীতি করা ছেলে 3 দিনের স্বপ্নাদেশেই একেবারে মাথা মুড়িয়ে বামা খ্যাপা হয়ে গেলে জানি না কেন বাপু আমার একটু অস্বস্তি হচ্ছে। এসব বুড়ো বয়সে হয় বাবা, তখন মনের জোর কমে যায়, মৃত্যু ভয় আসে, তখন মানুষ ঈশ্বরে বিশ্বাস করা শুরু করে। তোমার তো সে বয়স হয়নি বাপু, ব্যাপারটা কি খুলে বলো দেখি। এই বলে তীক্ষ্ণ দৃষ্টিতে অতীনের দিকে তাকিয়ে থাকেন বৃদ্ধ ভূদর্শী অধ্যাপকটি। অতীনের চোখ দুটো একটু লাল আর অস্থির অস্থির মনে হয় ওর। গালে দাড়ি একটু অবিন্যস্ত ভাব। ডাক্তার দেখাবেন নাকি? না থাক, আজকালকার ছেলে কি মনে করে বসবে। উনি পরের প্রসঙ্গে যান। আরও একটা কথা বলি, এই মূর্তিটাই পেলে পুজো করার জন্যে? এখনো তো জানাই গেল না ইনি কে, কার মূর্তি। প্রত্যেক দেবদেবীর পূজা পদ্ধতি আলাদা হয় অতীন, বীজ মন্ত্র আলাদা হয়, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আলাদা হয়। একের মন্ত্রে অন্যের পুজো করলে এরা কুপিত হন। তুমি অন্তত মোড়ের কালী মন্দিরের ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছিলে এই পুজো করা নিয়ে? কিভাবে কি করতে হয় জানো কিছু? অতীন আরও বিব্রত হয়ে পড়ে। না কাকু, কারোর সঙ্গে কথা হয়নি। আমার মনে হলো সব দেবীই তো শক্তির অংশ, মাতৃমূর্তি। তাহলে অত মেনে চলে কি হবে? আমি নিজের মতন করে একটু পুজো টুজো করে নিই, আর ওই কি ধূপ ধুনো, ফুল মালা, এই ফল প্রসাদ, এই আর কি। ভবেশবাবু উত্তেজিত হয়ে পড়েন। ওহে, তুমি কি সাধক রামপ্রসাদ না স্বয়ং শ্রীরামকৃষ্ণ যে মা মা বলে কাঁদলেই মহামায়া নিজে এসে বেড়া বেঁধে দেবেন? স্পষ্ট বলছি যে এটা তান্ত্রিক মূর্তি। বৌদ্ধ তন্ত্র নিয়ে সামান্যতম আইডিয়া আছে তোমার? কোথা থেকে কি হয়ে যাবে কোনো ধারণা আছে? এ কি ছেলে খেলা নাকি? আরে আমি খোঁজ লাগাচ্ছি বাপু, বিদেশের বেশ কিছু ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গেও কথা চলছে এই মূর্তিটা নিয়ে।
এ অত্যন্ত ইউনিক মূর্তি বাবু, এর আলাদা হিস্ট্রি আছে। সেসব না জেনে বুঝে এমন সময় হুটপাট করে কিছু একটা করে বসার কোনো দরকার আছে কিছু? হ্যাঁ। খানিকক্ষণ মাথা নিচু করে চুপ করে থেকে চোখ তোলে অতীন। ভবেশবাবুর বুকটা ধক করে ওঠে। মিনিটের মধ্যে ওর চোখ দুটো অত লাল হয়ে গেল কি করে? চোখের মণি দুটো অত ওপরের দিকে ওঠা কেন? অপরিচিত একটা ঘষা গলায় অতীন বলে, মায়ের পুজোয় বাধা দেবেন না কাকু, প্লিজ। মা আমাকে ডাকেন, ভালোবাসেন, মাথায় হাত বুলিয়ে দেন। মা আমার ভালো চান, আমাকে দেখেন, আমার সেবা যত্ন নেন। মা আমাকে চান, মা আমার সব বোঝেন। মা আমাকে ভালোবাসেন, মা আমার গায়ে হাত বুলিয়ে দেন। আপনি বুঝবেন না কাকু, বুঝবেন না। সেই স্বগত প্রলাপোক্তির মধ্যে ভ্রু কুঁচকে উঠে দাঁড়ান ভবেশ ভট্টাচার্য। নিজে অকৃতদার হলেও অতীন ওর নিজের সন্তান তুল্য। আসন্ন অমঙ্গলের একটা আবছা আভাস পেলেন ভবেশবাবু। তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন। ভালো না, ভয়ঙ্কর একটা কালো ঝড় ধেয়ে আসছে, স্পষ্ট বুঝতে পারলেন সেই বৃদ্ধ প্রফেসর। তারপর চোয়ালটা শক্ত করলেন। ঠিক হ্যাঁ, দেখা যাক কে যেতে, উদ্ভট এই মূর্তির উৎকট মাতৃস্নেহ না উদ্বাস্তু বাঙালের জেদ। বেরিয়ে আসার সময় ভবেশবাবু দেখলেন যে পুষ্পদি উদ্বিগ্ন মুখে তার জন্যেই অপেক্ষা করছেন দরজার কাছে। ফিসফিস করে বললেন, ও দাদা, তোকে একটা ভালো দেখে ডাক্তার দেখাও না গো। ছেলেটা কেমন করছে কদিন থেকে, ভালো করে খায় না, ঘুমায় না, রাত দিন বিড়বিড় করে। আমি তো বাইরের ঘরে শুই, মাঝে মাঝে ঘুম থেকে উঠে শুনি কেমন অদ্ভুত গলায় মা মা বলে কাঁদছে। আমার বুকটা ধড়পড় করে গো, ভয় লাগে। তখন না ডাকলে সারা অবধি দেয় না। ছেলেটা কি পাগল হয়ে গেল দাদা? হ্যাঁ, ওর মাঝে মরে যাওয়ার সময় আমার হাত ধরে বলে গেল, ছেলেটাকে দেখো পুষ্প, অতুর যদি কিছু হয়ে যায় মরে গিয়ে দিদিকে কি জবাব দেব দাদা? ও দাদা, আমার বলার মতন আর কেউ নেই গো, তুমি কিছু করো না গো। বলতে বলতে ঝড়ঝড় করে কেঁদে ফেলেন সেই প্রৌঢ়া। সন্তানহীনা, রক্তের সম্পর্কে অনাত্মীয়া সেই স্নেহশীলা মহিলাটির মাথায় একবার হাত রাখলেন ভবেশবাবু। তারপর বেরিয়ে গেলেন। সেই রাতেই ফের স্বপ্নাদেশ পেল অতীন। সেই অপরূপ নারী মূর্তি অতীনের মাথায় হাত বুলিয়ে বলছে, অতীন, বড় খিদে পেয়েছে অতীন, আমাকে কিছু খেতে দাও, কিছু খেতে দাও অতীন। সাপের শিশের মতো সেই আর্তকামনার মধ্যে মিশেছিল কিছু কি বিপজ্জনক বিস্মৃতি। অতীন দেখল যে সে নিজে মূর্তির পায়ের কাছে সাপের মতন আকৃতি নিয়ে কুণ্ডলি পাকিয়ে মাটিতে শুয়ে, ফনার মতন নিজের মাথার ওপরে দু হাত জড়ো করে বলছে, কি খাবেন মা? যা চাইবেন আমি তাই এনে দেব, একবার শুধু বলুন কি খাবেন মা? সেই অপরূপা নারী মূর্তি অদ্ভুত হেসে বললেন, খাবার খাবো অতীন, যে সে খাবার নয়, মহা ক্ষুধা আমার। আমাকে জাগিয়েছ অনেক কাল পর, তবু জিজ্ঞেস করছো অতীন? আমার শরীর তুমি দেখোনি অতীন?
কি চাই মা আপনার? ভোগ, মহাভোগ। এর কয়েকদিন বাদে যেদিন ডামরিকে ঘরে নিয়ে এলো অতীন, সেদিনটা ছিল মঙ্গলবার, তার উপর অমাবস্যা। ভোরের দিকে আংশিক সূর্যগ্রহণও ছিল। না, অতীনের চরিত্র যথেষ্ট পরিষ্কার। তা সত্ত্বেও এই ঘটনাটা কি করে ঘটে গেল সেটা পুষ্পদি বা ভবেশবাবু কেউই বুঝে উঠতে পারলেন না। রায়চক র্যাডিসন ফোর্টে অতীনের কোম্পানির একটা কনফারেন্স চলছিল। দুদিনের প্রোগ্রাম। দ্বিতীয় দিনের শেষে গালা ককটেল ডিনার। সেলসের ছেলেগুলো এমনিতেই মালখোর পাবলিক, তার উপর কোম্পানির পয়সায় দামি স্কচ ফ্রিতে পেয়ে কপাল অবধি মদ খায়। তারপর মাঝরাত্রির অবধি হুল্লোড় করে পরের দিন সকালে ফেরা। প্রতি বছরেই এই হয়। গত বছর অবধি অতীন এদের সঙ্গে সারা রাত হুল্লোড় করেছে। দোর্দণ্ড প্রতাপ রিজিয়নাল ম্যানেজার সাহেব নিজের হাতে সবাইকে স্কচের পেক বানিয়ে দিয়েছেন। তারপর ডিজে চালিয়ে সমবেত উল্লাস নৃত্য। কিন্তু কয়েক মাস ধরে অতীনের এসব ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। ঘুরে বেড়াতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, রেসের মাঠে যেতে ইচ্ছে করে না, সিনেমা দেখতে ইচ্ছে করে না, আড্ডা দিতে ভালো লাগে না, সুবেশের দোকানে যেতে ভালো লাগে না, মানুষের সঙ্গে মিশতে ইচ্ছে করে না, হাসতে ইচ্ছে করে না, আনন্দ করতে ইচ্ছে করে না, এমনকি দুঃখ পেতেও ইচ্ছে করে না। তার সমগ্র চৈতন্য সত্তা জুড়ে সেই মূর্তি। মা খেয়েছেন, মা কি খুশি, মা তৃপ্ত হয়েছেন। আজ মা কখন ঘুমাতে যাবেন? মায়ের কি আজকের ভোগ পছন্দ হয়নি? মা কেন আজও গ্রহণ করলেন না? তার কাজে মন নেই, তার পারিপার্শ্বিক কিছুতে কোনো উৎসাহ নেই। সদা সর্বদা সেই দেবী মূর্তি তার সমস্ত অস্তিত্ব অধিকার করে নিয়েছে এই 1 মাসের মধ্যেই। তার বেশভূষা বেশ শৌখিন ছিল এককালে। একই শার্ট সে পরপর 2 দিন পরেনি কখনো। কাঁচা ইস্ত্রি করা শার্ট প্যান্ট ছাড়া তার চলতো না। এখন তাকে চেনা পরিচিত কেউ দেখলে চমকে ওঠে। অনেক দিনের না কামানো দাড়ি গাল গেছে ভেঙে। উলো ঝুলো চুলগুলোকে কোনো মতে শান্ত করে রাখার চেষ্টা। জামা কাপড় কাচাকুচি বা ইস্ত্রির বালাই বিশেষ নেই। গা থেকে পুরনো ঘামের টকপচা গন্ধ ছাড়ে। অফিস না যেতে হলে জুতোর বদলে হাওয়াই চপ্পলই চলে। কোনো দিকে কোনো হুঁশ নেই, কোনো খেয়াল নেই, কোনো বন্ধন বা আসক্তি নেই, ভালোবাসা নেই, ঘৃণা নেই, জীবনের স্বাদ নেই, মৃত্যুর ভয়ও নেই। সুবেশ এসেছিল এ বাড়িতে। অনেক দিন অতীন ওর দোকানে যায়নি বলে খবর নিতে এসেছিল। কথা বলাবার অনেক চেষ্টা করে, শেষে হাল ছেড়ে দিয়ে উঠে গেছে। যাওয়ার সময় পুষ্পদিকে আলাদা করে ডেকে নিজের নাম্বার দিয়ে গেছে, বলে গেছে দরকার হলে ফোন করতে। অফিসেও এই নিয়ে কথা চলছে কলিগদের মধ্যে। বোঝে অতীন। হাসি খুশি ছেলেটার এই আকস্মিক পরিবর্তন কারোরই নজর এড়ায়নি। রিজিয়নাল ম্যানেজার সাহেব বাঙালি, খুবই মাই ডিয়ার মানুষ। তিনিও কেবিনে ডেকে জানার চেষ্টা করেছেন হঠাৎ এই হাল কেন। অতীন জবাব দিয়ে দিয়ে ক্লান্ত, রিক্ত, বিরক্ত। এই অকারণ জগতের অহেতুক কর্মব্যস্ততা, কৌতূহল এসব নিয়ে সে সম্পূর্ণ উদাসীন। তার চালচলন বদলে যায় শুধু রাত্রিবেলায়। চোখে আসে উজ্জ্বল দীপ্তি, তখন সে স্নান করে একাগ্র চিত্তে পুজোয় বসে। অনেক রাত অবধি পুজো করে সে নিজে খেতে যায়। তার আগে সেই দেবী মূর্তির সামনে সযত্নে সাজিয়ে দিয়ে যায় ভোগ। বিশেষ কিছুই না, যা যা তার বাড়িতে রান্না হয়
ঠিক তাই সে সাজিয়ে দিয়ে যায় থালায়। তার বিশ্বাস ছেলে যা খায় মাও তাই খাবেন নিশ্চয়ই। পরের দিন সকালে উঠে দেখে ভোগ যেমনকার তেমনই। দেখে সে মুষড়ে পড়ে। আজও মা তার ভোগ গ্রহণ করলেন না। আর কতদিন মা তার সন্তানের পরীক্ষা নেবেন? তারপর সেই মহাপ্রসাদ খেয়ে সে অফিসে যায়। ভবেশবাবু পাড়ার মোড়ের পুরোহিত মশাইকে ডেকে এনেছিলেন একদিন। তিনি তো মূর্তি চিনতে পারলেনই না, উল্টে অতীনের কার্যকলাপ দেখে স্তম্ভিত। প্রবীণ পুরোহিত বহুদিন এ পাড়াতে পুজো করেন, অতীনকে চোখের সামনে বড় হতে দেখেছেন। তিনি ব্যাকুল হয়ে অতীনের হাত চেপে ধরলেন। বাবা, এ কাজ করো না, নিষেধ করছি। ইনি কে চিনতে পারছি না, তার বীজমন্ত্র জানা নেই। এভাবে দেবীর পূজা করতে নেই বাবা, ওরা কুপিত হন। ইনি 10 মহাপীঠের কেউ, নাকি অষ্টদেবীর, নাকি 64 যোগিনীদের মধ্যে একজন, তার কিছুই জানা নেই। তার উপরে তিব্বতের মূর্তি। ওদের তান্ত্রিক পন্থা বড় সাংঘাতিক বাবা। অনেক অপদেবী ডাকিনী বিদ্যের উল্লেখ আছে। আলাদা পুজো উপকরণ লাগে, বিভিন্ন মন্ত্র লাগে, যৌগিক মণ্ডল আছে। লক্ষ্মী বাবা, তুমি একে সসম্মানে ফিরিয়ে দিয়ে এসো। কোথা থেকে কি অনর্থ হয়ে যাবে। খিলখিল করে হেসে উঠেছিল অতীন। সেই অপার্থিব হাসি শুনে থমকে গেছিলেন প্রবীণ পুরোহিত। হাসতে হাসতে অতীন বলছিল, মায়ের ব্যাপার কাকু, টেনশন নেবেন না। মা আমার সাথে কথা বলেন, হাসেন, মাথায় হাত বুলিয়ে দেন, ভালোবাসেন। খাবেন, মা একদিন নিশ্চয়ই খাবেন আমার ভেড়ে দেওয়া ভোগ। আমি আপনাকে দেখাবো কাকু। আপনি শুনতে পাচ্ছেন মায়ের ডাক? শুনতে পাচ্ছেন? বৃদ্ধ পুরোহিত প্রায় কেঁদে ফেলেছিলেন। তুমি শান্ত হও বাবা, এভাবে হয় না। ওরা এভাবে খাবার বেড়ে দিলে দেবীটা গ্রহণ করে না। ভোগ নিবেদনেরও পদ্ধতি আছে, মন্ত্র আছে, নিয়ম আছে। পুরোহিতকে টেনে বাইরে এনেছিলেন ভবেশবাবু। কিছু কথা হয়, কেউ জানে না তার ব্যাপারে বিশেষ। অনেক জোড়াজুড়ি সত্ত্বেও মিটিং শেষ হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল অতীন। রাতে মাকে ভোগ না দিলে তার খাওয়া ঘুম এসব হয় না, ফলে বেশ দ্রুতই গাড়ি চালিয়ে আসছিল সে। মধ্য নভেম্বরের সন্ধ্যা, গ্রামগঞ্জ এলাকা, ঘন কুয়াশা ছেয়ে আছে রাস্তায়, তার ওপর অমাবস্যার অন্ধকার। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়েছে। রাস্তাঘাট জনশূন্য, কুকুর অবধি দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে রাস্তার পাশের বন্ধ দোকানঘরের শাটারের নিচ থেকে আলোর আর মৃদু গুঞ্জনের আভাস পাওয়া যায়। বোঝা যায় দেশি মৌতাতের আসর বসেছে। সরিষা পেরিয়ে শিরাকোল শেরপুর রোডের মোড় থেকে বাঁ দিকে বেঁকে খানিকটা এসেই গাড়ি স্লো করতে বাধ্য হলো অতীন। রাস্তার মাঝখানে এক মহিলা অসহায়ের মতন হাত তুলে গাড়িটাকে থামাতে বলছেন। অন্য সময় হলে অতীন স্রেফ গাড়ি না থামিয়ে বেরিয়ে যেত। হাইওয়ে ডাকাতির জন্যে খুবই কুখ্যাত এই অঞ্চল। অনেক তারিকা আছে এইসব গ্যাংয়েদের লুটতরা চালাবার জন্যে। কিন্তু কিছু একটা ভেবে মহিলার কাছে এসে গাড়ি থামায় অতীন। কি হয়েছে, গাড়ি থামালেন কেন? মহিলা ড্রাইভারের দিকে উইন্ডোর পাশে আসেন। কাঁচ নামায় অতীন। কাঁদতে কাঁদতে মহিলাটি বলেন, আমার খুব বিপদ বাবু, আমাকে বাঁচান। আমার কেউ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। দেওরা এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিছে। সারাদিন কিছু খাইনি বাবু, আমাকে বাঁচান বাবু, আমাকে বাঁচান। গাড়ি লক করে নেমে আসে অতীন। কোম্পানি থেকে রাতের খাবার প্যাক করে দিয়েছিল।
সেটা তুলে দেয় মহিলাটির হাতে। মহিলা গোগ্রাসে বুভুক্ষুর মতন গিলতে থাকেন খাবার। বোঝাই যায় যে অনেকক্ষণ বা সারাদিনই হয়তো কিছু খাননি। বেশভূষায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। চাপা গায়ের রং, উস্কো খুস্কো চুল, ম্লান বৈধব্য বেশ সত্ত্বেও মধ্যবয়স্কা মহিলাটির আঁটো-সাঁটো গড়নটির দিকে অতীনের চোখ চলেই যায়। যৌবনকালে বেশ সুশ্রী ছিলেন মনে হয়। এখন বোধ হয় সহায়হীনা মহিলাটির দেখভাল করার কেউ নেই। দুমুঠো ভাতের দায় ঝেড়ে ফেলেছে পরিবার পরিজন। খাওয়া শেষ হলে জলের বোতল এগিয়ে দেয় অতীন। ভদ্রমহিলা হাত ধুয়ে ঢক ঢক করে অনেকটা জল খান। তারপর হঠাৎ করে রাস্তায় শুয়ে অতীনের পা জড়িয়ে ধরেন। আমাকে বাঁচান বাবু, আমার দিন খুলে কেউ নেই, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। শেয়াল কুকুরে আমাকে ছিঁড়ে খাবে বাবু। ও বাবু, আমাকে ফেলবেন না বাবু। আমি সব কাজ পারি, ঘর মোছা, বাসন মাজা, জল তোলা সব পারি বাবু। বামুনের মেয়ে বটে আমি, রান্নার কাজও পারি। আমাকে ফেলে যাবেন না বাবু। ধর্ম সাক্ষী বাবু, দুমুঠো খেতে দেবেন বাবু, পরনের কাপড় একটা বাবু। ও বাবু। অবিবেচক বা হঠকারী বলে অতীনের কোনোদিন কোনো দুর্নাম ছিল না, কিন্তু এই অপার্থিব শীতের রাতে অতীনের চিন্তা ভাবনা কেমন যেন বিভ্রান্ত হয়ে গেল। পায়ের নিচে মৃত অজগরের মতন শুয়ে আছে শীতল ডায়মন্ড হারবার রোড। দুধারের খালি মাঠ থেকে ঘন ধোঁয়ার মতো উঠে আসছে শীতের অশরীরী কুয়াশা। দূরে নির্বাক হাতির পালের মতন দাঁড়িয়ে গাছপালার জঙ্গল। মাথার ওপর দিগন্ত থেকে দিগন্তে অপার হয়ে শুয়ে আছে কালচে নীল নভেম্বরের আকাশ। ওটা কি ক্যাসিওপিয়া? নিজেই ভাবে অতীন। নিচ্ছিদ্র নিঃসীম এই পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে কোনো শব্দ নেই, কোনো প্রাণের সাড়া নেই, কোনো দিশা নেই, মুক্তি নেই, পাপ নেই, পুণ্য নেই। শুধু পায়ের কাছে এই রমণীর ফুঁপিয়ে কান্নার শব্দ। অতীনের সমগ্র চৈতন্য যেন ক্রমশ গলে যেতে থাকে। কালো লোমশ এক ছায়া যেন তার সমস্ত চিন্তা আবৃত করতে থাকে। অতীনের সব বোধ বুদ্ধি যেন নিমেষে সাপের মতো নুইয়ে আসতে থাকে। এ যদি মায়ের আদেশ হয়, মা যদি এইভাবেই তার সন্তানের পরীক্ষা নিয়ে থাকেন, কি করবে অতীন? নারী মাত্রেই মায়ের অংশ না? একে উপেক্ষা করে চলে যাবে নাকি নিয়েই যাবে? কি দরকার কোথাকার কেনাকে খায়নি অনেকক্ষণ খাইয়ে দিয়েছে অতীন। গাড়ি করে বেরিয়ে গেলেই হলো, নাকি না থাক, রান্নার কাজে অন্তত পুষ্পদির একজন হেল্পিং হ্যান্ড। মহিলাটিকে উঠিয়ে দাঁড় করায় অতীন। রান্নার কাজ পারো? হ্যাঁ বাবু। সংক্ষিপ্ত উত্তর। চলো তাহলে, সঙ্গে কিছু নেবার আছে? না না বাবু। একটা খটকা যেন অতীনের মনের দরজায় ঘা মেরেই গুঁড়ো গুঁড়ো হয়ে উড়ে যায়। কিছুই নেই নেওয়ার মতন, কিছু না। নিদেন পক্ষে একটা পুঁটুলি। কি নাম তোমার? সেই নিঃসীম শূন্য কালোর মধ্যে দিগন্ত বৃত্তের নীলচে আভার প্রেক্ষাপটে উড়তে থাকা শুকনো চুলের মধ্যে ঝিঁকিয়ে ওঠে মহিলার সদন্ত দুটি। ডামরি। আমার নাম ডামরি বাবু। ডামরিকে নিয়ে রাতে ঘরে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে ফেলেছিলেন পুষ্পদি। এ কাকে নিয়ে এলি ও তুই? ডামরি জড়সড় হয়ে এক কোণায় দাঁড়িয়েছিল। জুতো খুলতে খুলতে পুরো ব্যাপারটা অত্যন্ত নৈর্ব্যক্তিকভাবে জানায় অতীন। তারপর পুষ্পদিকে বলে,
চিলেকোটার ঘরটা খুলে দিও পুষ্পদি, ডামরি ওখানেই থাকবে। আর হ্যাঁ, এবার থেকে রান্নাবান্নার কাজটা ওই করবে, ওকে সব দেখিয়ে টেকিয়ে দিও। তারপর ডামরির দিকে ঘুরে বলে, আজকের দিনটা কোনো মতে চালিয়ে নাও, কাল পুষ্পদির লোক ডেকে পরিষ্কার করে দেবে ঘরটা। যা যা লাগবে পুষ্পদিকে বলবে, আর পুষ্পদির কথা মতোই চলবে। পুষ্পদির কথা মতোই সব কাজ হয় এ বাড়িতে। অত্যন্ত অপ্রসন্ন মুখে ডামরিকে নিয়ে ওপরে উঠে যান পুষ্পদি। খানিকক্ষণ বাদে নেমে এসে ফেটে পড়েন অতীনের ওপর। তোর কি মাথা খারাপ হয়েছে অতীন? কোথাকার কে জানাশোনা নেই, কোন অজাত বেজাতের মেয়ে, পাগল না কি কিছু জানিস তুই? বলি চোর বা গুন্ডাদের লোকও তো হতে পারে, রাস্তায় ধরলো বলে নিয়ে চলে এলি? বুদ্ধি বিবেচনা সবই কি ওই মূর্তি খেয়ে নিয়েছে? দ্রুত চোখ তুলে তাকায় অতীন, আর সেই মুহূর্তের মধ্যে লাল হয়ে যাওয়া চোখ দেখে বুকটা ধক করে ওঠে পুষ্পদির। ভয়ে সিঁটিয়ে জানুনি। মাই ওকে জুটিয়ে দিয়েছেন পুষ্পদি, মায়ের আদেশ অমান্য করা যায় না, সে তো তুমি জানোই। দেখো ওর যেন কোনো অসুবিধা না হয়। আমাকে গামছাটা দিয়ে যাও, স্নান করতে যাব। আমার খাবার আর মায়ের ভোগ রেডি করে রেখেছো তো? এই বলে সামান্য স্থলিত পায়ে বাথরুমের দিকে চলে যায় অতীন। পুষ্পদির সঙ্গে এই বোধ হয় শেষ সামনাসামনি কথা হয় অতীনের। কারণ সকালে উঠে দেখা যায় পুষ্পদির বিছানা খালি, পুষ্পদি নেই। পরের দিন সারা পাড়া ভেঙে পড়ল অতীনের বাড়িতে। এলাকায় তীব্র উত্তেজনা। মুখার্জি পরিবার এলাকার যথেষ্ট সম্মানীয় পরিবার। অতীনকেও লোকজন খুবই ভালোবাসে, আর পুষ্পদিকেও এলাকায় সবাই চেনে মুখার্জি বাড়িরই একজন বলে। অতীন পুরো ঘটনায় হতচকিত হয়ে গেছিল, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। শেষে ভবেশবাবুই এসে পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশ তোল পার করে ফেলল বটে, কিন্তু পুষ্পদির কোনো খোঁজ পাওয়া গেল না। কোথায় গেছেন, কি হয়েছে কেউই বলতে পারল না। পুষ্পদির গ্রামের বাড়ি হাওড়ার ডোমজুড়ের কোথায় যেন, সেখানে অবধি পুলিশ খোঁজ নিয়ে এলো, কিন্তু না, কোনো খবর নেই। ভদ্রমহিলা এক বস্ত্রে ঘর ছেড়ে চলে গেছেন, চপ্পল অবধি নিয়ে যাননি, একটিও নিজের জিনিস নিয়ে যাননি, একটা টাকা অবধি না। কলকাতা শহরের সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, মেন্টাল অ্যাসাইলাম, থানা সব খোঁজ নেওয়া হয়ে গেল। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, কোনো পাত্তাই নেই। পুলিশ এসে পাড়াপড়শিদের দুদিন জিজ্ঞাসাবাদ করল। অতীন আর ভবেশবাবুর কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করল, কিন্তু দুজনের যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও কোনো সূত্রই উদ্ধার করা গেল না। ডামরিকে অবশ্য পুলিশ প্রথম দিনই ক্লিনচিট দিয়ে দেয়। কেউ কাউকে চেনে না, কয়েক ঘন্টার আলাপ, আর ক্রমাগত হাপুস নয়নে ক্রন্দনরত গ্রাম্য মহিলাকে কতক্ষণই বা জিজ্ঞাসাবাদ করা যায়। ভদ্র মহিলা যেন জাস্ট ভ্যানিশ করে গেলেন। ভবেশবাবু ক্রমশ অস্থির হয়ে উঠছিলেন। পুরো ব্যাপারটার মধ্যে কিছু একটা অলৌকিক অশনি সংকেত আছে তিনি বুঝতে পারছিলেন, কিন্তু সে কথা পুলিশকে বলা চলে না, ওরা হেসেই উড়িয়ে দেবে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, প্রথম দিককার ধাক্কা সামলে অতীন কিন্তু খুব শান্তভাবেই ব্যাপারটা দেখছে। ঠান্ডা মাথায় পুলিশকে সাহায্য করা থেকে খবরের কাগজের অফিসে দৌড়াদৌড়ি করা সবই সে করছে নিরাসক্ত দক্ষতার সঙ্গে। তার কোনো বিকার নেই, যেন খুবই সহজ চিত্তে মেনে নিয়েছে যে পুষ্পদি আর আসবে না, আর ফিরবে না, আর খেতে ডাকবে না, আর জামা কাপড় গুছিয়ে রাখবে না।
আর অতীনের শরীর খারাপ হলে পাগলের মতো করবে না। নিঃসহায় মাতৃসমা প্রৌঢ়াটির প্রতি সমস্ত দায়িত্ব যেন অতীন তার উদাসীন কর্তব্যকর্মের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। তার মন যেন অন্য এক প্রাপ্তির পূর্ণতায় মশগুল। সেখানে পুষ্পদির অস্তিত্বটাই অপ্রয়োজনীয়। হায়, ভবেশবাবু যদি জানতেন এর পেছনের কারণ। পুষ্প হারিয়ে যাবার পরদিন থেকেই এ বাড়িতে প্রাত্যহিক চা পানের আসরটি ত্যাগ করেছেন তিনি। ফলে এই শৌখিনতার কারণ জানে শুধু দুজন, অতীন আর ডামরি। অতীন স্বীকার করতে বাধ্য, ডামরি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। এই চূড়ান্ত ডামাডোলের মধ্যেও সে বাড়ির সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তাকে রান্নাঘরের বা বাড়ির কোনো কাজই দেখিয়ে দিতে হয়নি। সে যেন সবই জানত, যেন এ বাড়িতে সে বহুকাল ধরেই আছে। অবিশ্বাস্য দ্রুত গতিতে কাজ করতে পারে সে। অতীনকে মুখ ফুটে কিছু চাইতেই হয় না, সবই যেন তার নখদর্পণে। পুষ্পদি যেদিন হারিয়ে যায় সেদিন রান্না করেছিল ডামরি। অতীন স্নান করে পুজোয় বসে, তারপর ভোগ উৎসর্গ করে মাকে। তারপর অভ্যেস মতন বাইরে বেরিয়ে এসে স্টাডি রুমের দরজায় তালা দিয়ে দেয়। রাতে খেতে বসে রান্নার স্বাদ একটু অন্যরকম লাগে অতীনের। কী ধরনের অন্যরকম সেটা যদিও বলা মুশকিল, অবশ্য হতেই পারে। পুষ্পদির হাতের রান্না খেয়ে অভ্যস্ত অতীন। একে নতুন হাতের রান্না, তার ওপর দক্ষিণ 24 পরগনার রান্নার স্টাইলটাই হয়তো অন্যরকম। তাছাড়া সেই দিন রান্নার স্বাদ নিয়ে মাথা ঘামানোর অবস্থাতেই ছিল না অতীন। দ্রুত খাবার খেয়ে শুতে চলে যায়। রাতে চুড়ির কিছু হালকা রিনিঝিনি আওয়াজ এসেছিল কি অতীনের কানে। তারপর ছমছম করে নুপুরের শব্দ। কে যেন ছাদ থেকে নিচে নেমে আসছে আর উঠে যাচ্ছে। সেটাও কি ভুলই শুনল নাকি অতীন? খিলখিল করে হাসির শব্দও শুনতে পেল কি একটা। কিন্তু সারা দিনের ঝোড়ো ক্লান্তির পর অতীনের দু চোখে ঘুম নেমে আসতে দেরি হয়নি বিশেষ। পরের দিন সকালে স্টাডি রুমের দরজা খোলে অতীন, আর তীব্র বিস্ময়ে আনন্দে ছিটকে যায়। বুকের মধ্যে আছড়ে পড়ে এক সমুদ্র আবেগ। মা শুনেছেন? মা শুনেছেন? শেষ পর্যন্ত ছেলের ভালোবাসার কাছে মা ধরা দিয়েছেন। মা 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 গো মা। অস্ফুটে মা মাগো বলে দরজা ধরে থর থর করে কাঁপতে থাকে অতীন। সেই দেবী মূর্তির সামনে সমস্ত খাবার ছড়ানো ছিটানো। কে যেন দু হাতে খাবারগুলোর খানিকটা খেয়েছে, বাকিটা স্টাডি রুমের মেঝে জুড়ে ছড়িয়েছে। দু একটা দানা মূর্তির মুখেও লেগে। সাষ্টাঙ্গে প্রণাম করে অতীন। ডামরিও দৌড়ে এসেছিল, সেও গলবস্ত্র হয়ে নমস্কার করতে থাকে। সেই থেকে একই জিনিস রোজ ঘটে যাচ্ছে। অতীন রোজ রাতে পূজা করে। ডামরির রান্না ভোগ হিসেবে সেই দেবী মূর্তির সামনে সাজিয়ে নিজে খেয়ে ঘুমোতে যায় অতীন। আজকাল বড় গাঢ় ঘুম হয় তার। নিঃসীম চেতনাহীন গাঢ় ঘুম। কখনো কখনো মগ্ন চৈতন্যে ঘা দিয়ে যায় কিছু খলখল হাসির শব্দ বা কাঁচের চুড়ির শব্দ। সেই ঘুম ভাঙলে সকালে উঠে নিজের হাতে স্টাডি রুমের দরজা খোলে সে। সেই একই দৃশ্য, সমস্ত অর্ধভুক্ত, বাকিটা ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো। মূর্তির মুখে দু একটা দানা লেগে থাকে। অতীনের চোখ দিয়ে
জলের ধারা নেমে আসে, তার প্রতি মায়ের এই নিঃসীম করুণার কথা ভেবে। মাসখানেক বাদে একদিন সকালের দিকে অতীনের বাড়ি আসেন ভবেশবাবু। আগের দিন সন্ধেবেলা থানায় গেছিলেন তিনি। পুলিশ পুষ্পর কোনো খোঁজ বা সূত্র না পেয়ে কেস ক্লোজ করে দিচ্ছে, সেটাই জানাতে মধ্য ডিসেম্বরের সেই সকালে অতীনের বাড়ি আসছিলেন উনি। পুষ্প চলে যাবার পর রোজকার আসাটা বন্ধ করে দিয়েছেন ভবেশবাবু। কিন্তু এই খবরটা না দিলেই নয়। সদর দরজা খোলাই ছিল, বোধহয় দুধ বা খবরের কাগজ নেওয়ার জন্যে। ঢুকেই থমকে গেলেন ভবেশবাবু। স্টাডি রুমের সামনে দাঁড়িয়ে অতীন, কোমরে প্রায় খসে পড়ো ছোট গামছা একটা, প্রায় উলঙ্গ অতীনের দুহাত প্রণামের ভঙ্গিতে বুকের কাছে জড়ো করা। অস্ফুটে মা মা ধ্বনি শোনা যাচ্ছে। পেছনে ডামড়ি দাঁড়িয়ে। সে কিন্তু ঠিক তার ইন্দ্রিয় দিয়ে বুঝেছে কেউ এসেছে ঘরে। একবার ঘাড় ঘুরিয়ে সাপদের ক্ষিপ্রতায় রান্নাঘরে ঢুকে যায় সে। ভবেশবাবু মৃদু স্বরে একবার ডাকেন, অতীন। অতীন সাড়া দেয় না। এবার এগিয়ে এসে অতীনের কাঁধে হাত রাখেন ভবেশবাবু। অতীন ঘুরে দাঁড়ায়। গাঢ় লাল চোখ আর অদ্ভুত উজ্জ্বল দৃষ্টি। ঘ্যাস ঘ্যাসে গলায় অতীন বলে, কাকু এসেছেন? দেখুন, মা আমার দেওয়া ভোগ নিয়েছে, দেখছেন? মা শুনেছে আমার ডাক। কই আপনার সেই পুরুত ঠাকুরকে ডাকুন, এসে দেখে যাক ছেলের ডাকে মা সাড়া দেয় কি না। ঘরের ভিতরের দৃশ্যটা দেখে মুহূর্তের মধ্যে গা গুলিয়ে উঠল ভবেশবাবুর। প্রায় অন্ধকার বন্ধ ঘরে ভ্যাপসা হাওয়ার সঙ্গে মিশেছে বাসি এঁটো কাটার পচা দুর্গন্ধ। এই সকালেও একটা লাল নাইট ল্যাম্প জ্বলছে, তাতে আরও ভয়াবহ দেখাচ্ছে সেই তিব্বতীয় দেবী মূর্তি। কি ভয়ানক, কি নোংরা, কি বমনোদ্রেককারী সেই দৃশ্য। ফের গা গুলিয়ে ওঠে ভবেশবাবুর। অমঙ্গলের আশঙ্কায় শিউরে ওঠেন তিনি। দৃঢ় হাতে অতীনের কাঁধ ধরে বাইরে নিয়ে এসে বসান ভবেশবাবু। লক্ষ্য করেন যে অতীন এর মধ্যেই রোগা হয়ে গেছে অনেক। গাল আরও বসে গেছে, গলার হাড় উঁচু হয়ে আছে, চোখের নিচে গাঢ় হয়ে আছে কালি, হাতের শিরা উপশিরা দেখা যাচ্ছে স্পষ্ট। শুধু চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল হয়ে আছে। এখন গাঢ় লাল থেকে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ক্রমশ। সেই দিকে তাকিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন ভবেশবাবু, এসব কবে থেকে হচ্ছে অতীন? উৎসাহ আর ঘোরের মধ্যে পুরো ঘটনা বলে যায় অতীন, কিচ্ছু বাদ দেয় না। অনেকক্ষণ মেঝের দিকে তাকিয়ে থাকেন ভবেশবাবু। তারপর মাথা তুলে জিজ্ঞেস করেন, সুবেশের দোকানটা পার্ক স্ট্রিটের ঠিক কোথায় বলতে পারবে? আজকাল মাঝে মধ্যেই বিকেলের দিকে নিমতলা শ্মশানে গিয়ে বসে থাকে অতীন। যদিও নিমতলা ঘাট তার দক্ষিণ কলকাতার বাড়ি থেকে অনেক দূর, কিন্তু দক্ষিণের গড়িয়া মহাশ্মশান, সিঁড়িটি বা কেওড়াতলা কোনোটাতেই এই নিমতলা বা কাশীমিত্তিরের ঘাটের মতন গঙ্গার মিঠে হাওয়াটা পাওয়া যায় না। আজকাল শ্মশান বড় ভালো লাগে তার। শান্ত ঠান্ডা জায়গা। কেউ তাকে তার এই গত মাস দুয়েকের পরিবর্তন নিয়ে জিজ্ঞাসা করে না। একটা কোণ ধরে চুপচাপ বসে থাকে সে। কয়েকটা নেড়ি, মাতাল, পাগল আর গেজেল নেশাড়ু ছাড়া আর কেউ থাকে না।
তবে থেকে থেকেই মৃদু বল হরি হরি বল ধ্বনি ভেসে আসে। মৃতদেহের সঙ্গে দু একজন শোকার্ত মানুষ এবং বাকি বেশ কিছু উল্লাসিত লোকজন লরি বা শববাহী গাড়ি থেকে নামে। অন্যান্য প্রথাগত কাজ চলার মধ্যে শ্মশানের একটা কোণ দেখে কিছু ছেলেপিলে রামের বোতল আর কোলকে নিয়ে বসে পড়ে। শ্মশানের গা ঘেঁষে চা, লাড্ডু, সিগারেট আর লুচি তরকারির বিক্রির দোকানঘরগুলোতে বেড়ে ওঠে ব্যস্ততা। ডিসেম্বরের মাঝামাঝি, পরের দিন অমাবস্যা। প্রায় 1 মাস হয়ে গেছে পুষ্পদি নেই। ভবেশ কাকুও শেষ এসেছিলেন দিন 15 আগে। তারপর তারও আর পাত্তা নেই। গত 15 দিনে শরীর আরও খারাপ হয়েছে অতীনের। অফিসের লোকজন অবধি উদ্বিগ্ন হয়ে পড়েছে শরীরের এই অবস্থা দেখে। দিন 5 আগে রিজিয়নাল ম্যানেজার সাহেব তো প্রায় জোর করেই বেলভিউতে পাঠাচ্ছিলেন। এইসব নামজাদা হাসপাতালের সঙ্গে কোম্পানির বোঝাপড়া আছে, পয়সা লাগবে না, কোম্পানির আই কার্ড নিয়ে ভর্তি হলেই হলো, বিল মেডিক্লেম কোম্পানি মেটাবে। কিন্তু না, অতীন জানে যে সে সুস্থ, কোনো গতিকে সেদিন পালিয়ে এসেছে সে। তারপর থেকে টানা 5 দিনের ছুটিতে। সবই ঠিক আছে, রোজ রোজ মা ভোগ খেয়ে যাচ্ছেন, অর্ধভুক্ত খাবার সারা স্টাডি রুম জুড়ে ছড়িয়ে থাকে। কিন্তু একটা জিনিস অতীনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে পুষ্পদির যাওয়ার পর থেকেই, খাবার। ডামরি রান্না করে, নিশ্চয়ই সে রান্নায় খুব ভালো, নইলে মা সেই ভোগ স্বীকার করলেন কেন? কই, পুষ্পদির রান্না তো মা কোনোদিনই ভোগ হিসেবে নেননি। কিন্তু রান্নাটা কোনো এক অদ্ভুত কারণে অতীনের পোষাচ্ছে না। খাবারের সব সময় সে একটা কটু গন্ধ পায়। হয়তো কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই, সবই ঠিক আছে, কিন্তু খাবার মুখে দিলেই অজ্ঞাত কারণে গা গুলিয়ে ওঠে তার। মনে হয় জন্ম জন্মান্তরের ভাত নাড়ি ভুঁড়ি ছিঁড়ে উঠে আসবে। আজকাল তাই খাওয়া দাওয়া খুব কমে গেছে তার। যেটুকু পারে ওই একটু অমলেট আর সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে আসে সে। ডামরি গজগজ করে খুব। এখন এত সব রান্না নিয়ে কি করবে সে? আজকাল তো অতীনের বাড়ির আশেপাশে কুকুর বিড়ালও আসে না, এমনকি বাড়ির ওপর দিয়ে কাক অবধি ওড়ে না, এটাও লক্ষ্য করেছে সে। আজও উদাসী মুখে একটা সিমেন্টের বেঞ্চিতে হেলান দিয়ে বসেছিল অতীন। খুব খিদে পেয়েছে তার। উঠে গিয়ে কাছের দোকানে গেছিল কিছু পাওয়া যায় কিনা দেখতে। দোকানদার খুব কাঁচুমাচু মুখে জানিয়েছিল, আজ কাস্টমার বহুত জ্যাদা হ্যায়। একটা রুটি আপাতত আছে আর 2টো জিলাপি। বাবু আপাতত এই দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করুন। আধা ঘন্টা বাদে সে 2টো গরমাগরম রুটি দিয়ে শামকা নাস্তার ব্যবস্থা করে দেবে। রুটিটা তুলে হাতে নিয়েছে সবে। পাশ থেকে একটা আওয়াজ পেয়ে থমকে যায় সে। ইয়ে, একা খাবেন নাকি? হাফ হাফ করে খেলে হতো না? আমাকেও নগিন্দর অবশ্যই বলেছে যে 8 ঘন্টা বাদে রুটি পাক্কা মিলেগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই না হয় শোধ দিয়ে দেবো। হ্যাঁ, এমনি অবশ্য বলি না কাউকে তেমন, কিন্তু আজ মশাই খিদেটা মোটে সহ্য হচ্ছে না। পাশের দিকে তাকায় অতীন। এই প্রায় অন্ধকারের মধ্যে লোকটা কখন এসে পাশে বসেছে সেটা খেয়ালই করেনি অতীন।
দেখে অবশ্য ভিখিরি বা চোর ছ্যাচোর মনে হয় না, ফর্সা বেটে খাটো একটা লোক। সাধারণ একটা হাফ শার্ট আর ট্রাউজার্স পরনে। চোখ দুটো আশ্চর্য রকমের উজ্জ্বল, তাতে যেন কৌতুক খেলা করছে। অতীনের একটু মায়া হলো। হাতের রুটিটা ছিঁড়ে দুভাগ করল সে, তারপর ডান হাতের ভাগটা তুলে দেয় লোকটার হাতে, জিলিপির ঠোঙাটা এগিয়ে দিল। লোকটা রুটির টুকরোটা নিয়ে খানিকক্ষণ অদ্ভুতভাবে চেয়ে রইল অতীনের দিকে, তারপর জিজ্ঞেস করল, ডান হাতের বড় টুকরোটাই দিলেন যে, বাঁ হাতের ছোটটাও তো দিতে পারতেন। অতীন একটু অপ্রস্তুত হয়। অত কিছু মনে করে দিইনি, আপনি বললেন খিদে পেয়েছে আর নগীন দত্ত একটু পরে বানিয়ে দিচ্ছেই। লোকটা রুটির টুকরোটা নিয়ে মাথায় ঠেকায়, তারপর স্পষ্ট সংস্কৃতে বলে, শ্রদ্ধয়া দেয়ম শ্রিয়া দেয়ম, বলেই রুটিটা মুখে পুড়ে পরম তৃপ্তির সঙ্গে চিবোতে থাকে। কি জানি, লোকটাকে বেশ ভালো লেগে যায় অতীনের। নিজের রুটির টুকরোটা জিলিপি দিয়ে চিবোতে চিবোতে বলে, দাদার বাড়ি কোথায়? লোকটা নিমিলিত চোখে বলে, অনেক দূর দাদা, নবদ্বীপ, নদিয়া ডিস্ট্রিক্ট। তবে সংস্কৃত জানেন দেখছি, কি করা হয়? ওই আর কি দাদা, ছাত্র ঠেঙানো আর পুজো আচ্চা, পারিবারিক ব্যবসায়ী বলতে পারেন। হে হে। ও, আপনি টিচার? আগে বলবেন তো, আমার বাবাও প্রফেসর ছিলেন। বাহ, ভালো ভালো। সমস্ত দানের মধ্যে শিক্ষাদান হচ্ছে শ্রেষ্ঠতম দান। তা দাদা হঠাৎ নবদ্বীপ ছেড়ে কলকাতার শ্মশানে? আর দাদা বলবেন না, একটা বই লিখেছি বুঝলেন, সেই নিয়ে পাবলিশারের সঙ্গে কথা বলবো বলেই কলেজ স্ট্রিটে আসা। তা কাজ হয়ে গেল, ভাবলাম একবার ঘুরেই যাই। শ্মশান অতি বিশুদ্ধ স্থান, চিত্ত পরিষ্কার হয়। আরে বাস, আপনি বইও লেখেন নাকি? তা কিসের বই? ওই পুজো পাঠের বই দাদা। এদিক ওদিক থেকে বিভিন্ন পুজো, প্রথা, তন্ত্র মন্ত্র এক জায়গায় নিয়ে একটা সংকলন মতো করেছি, তেমন বিশেষ কিছু না। বাহ বাহ, পূজারি মানুষ, তন্ত্রমন্ত্র এসব দিকে ইন্টারেস্ট আছে। আপনি তো ইন্টারেস্টিং মানুষ মশাই। বহুদিন বাদে কারোর সঙ্গে কথা বলতে পেরে অতীনের সত্যিই খুব ভালো লাগছিল। তন্ত্রমন্ত্র তেমন ইম্পর্টেন্ট কিছু না দাদা। মানুষকে ভালোবাসার থেকে বড় তন্ত্র আর কিছু হয় না। এই যে আপনি একটা মাত্র রুটি দুই ভাগ করে ভালোবেসে বড় ভাগটা ডান হাতে আমার হাতে তুলে দিলেন, এর চেয়ে বড় তন্ত্রমন্ত্র কিছু আছে নাকি? বুঝলেন, অনেক পুজো পাঠ করে এই সার বুঝেছি। ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। অতীন চুপ করে রইল। ভদ্রলোক তীক্ষ্ণ চোখে একবার তাকান অতীনের দিকে, তারপর বেশ খানিকক্ষণ তাকিয়েই থাকেন। বাপরে, সে কি দৃষ্টি! অতীন সিটিয়ে যায়। তারপর আপন মনে বলেন, তিনি ত্রিগুণাতীতা রাজরাজেশ্বরী, অপশক্তির সাধ্য কি তার সন্তানের ক্ষতি করে? বলে পকেট থেকে একটা কি বার করলেন। অতীন দেখল একটা লাল সুতোর মালা, শুধু একটি রুদ্রাক্ষ আকারের স্ফটিক আছে, তাতে আর কিছু নেই। কিন্তু কিছু বলবার আগেই ভদ্রলোক একটু ঝুঁকে মালাটা পরিয়ে দেন অতীনকে। তারপর হাসি মুখে বলেন, নিন দাদা, একটা জিনিস দিয়ে গেলাম, কখনো গলা থেকে খুলবেন না। যখন এর কাজ শেষ হবে আপনা থেকেই আমার কাছে চলে আসবে। আহা, ব্যস্ত হতে হবে না। নিরন্ন ক্ষুধার্তকে যিনি নির্দ্বিধায় নিজের গ্রাস তুলে দিতে পারেন, মহামায়া তাকে রক্ষা করুন। অতীন প্রথমে হতচকিত ও পরে বিরক্ত হয়ে ওঠে। তারপর বলে, আরে কথা নেই বার্তা নেই, ও দাদা কি পড়িয়ে দিয়ে গেলেন?
আরে এই জিনিস আমি পড়বই বা কেন? আচ্ছা লোক তো আপনি। ভদ্রলোক বোধহয় একটু লজ্জাই পেলেন। আহা, রাখুন না মশাই, ক্ষতি তো কিছু নেই। বিপদে আপদে তো মানুষই মানুষের কাজে আসে নাকি? বিপদ? কিসের বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, শুনুন। ঝড় ঝঞ্ঝা বজ্রপাত যাই ঘটুক, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আপনি এই মালা খুলবেন না। যদি বাঁচতে চান, এই আপনার প্রাণভোমরা। এটি কাজ ছাড়া করবেন না। যা বললাম মনে থাকে যেন। এই প্রথম ভদ্রলোকের কণ্ঠ গাঢ় আর গম্ভীর হয়ে এলো। শুনে চমকে গেল অতীন। ভদ্রলোক ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। অতীনও উঠে দাঁড়ায়, কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি কে দাদা? নামটা একটু বলবেন? ভদ্রলোক হেসে বললেন, নাম জেনে কি করবেন? আপনার সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। তবুও যখন জানতে চেয়েছেন তখন তো নামটা বলতেই হয়। আমার নাম হচ্ছে KN মৈত্র, বাবা মহেশ মৈত্র। নবদ্বীপের মৈত্র বংশের ছেলে আমি। বলে একটু চুপ করেন। অন্ধকার আরও গাঢ় হয়ে এসেছে তখন। সেই অন্ধকারে ভদ্রলোক যেন মিলিয়ে যেতে থাকেন। সেখান থেকেই তার গলার স্বর ভেসে আসে, অবশ্য যে বইটা লিখেছি তাতে আপনি দেখবেন আমার নামের পাশে অন্য উপাধি লেখা আছে। লোকে আমাকে সেই উপাধিতেই বেশি চেনে, আগমবাগীশ। আমার পুরো নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক অভিক সরকারের ভোগ। আমি সুরভিতা, এই গল্পের সূত্রধার। বিভিন্ন চরিত্রে আপনারা শুনলেন পঙ্কজ, রনিতা, সুদীপ ও প্রিয়াঙ্কাকে। গল্পটা আপনাদের ভালো লাগলে জানাতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লাইক করতে পারেন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমাদের। খুব শীঘ্রই আবারও ফিরে আসবে একটা নতুন গল্প নিয়ে।